আচ্ছা, টাকা পয়সা নিয়ে আমরা যা কিছু শিখে এসেছি সেই ধারণাটাই যদি পুরোপুরি উল্টে দেওয়া হয়। রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড কিন্তু ঠিক এই কাজটাই করে। তো চলুন আজকে আমরা বইটার একদম কোর একটা আইডিয়া নিয়ে কথা বলবো, এমন একটা আইডিয়া যা আসলে ধনী আর বাকিদের মধ্যে আসল পার্থক্যটা করে দেয়। দেখুন, এই একটা কথাই কিন্তু পুরো বইটার মূল ভিত্তি। শুনতে একদম সহজ সরল মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। কারণটা কি? কারণ সত্যিকারের সম্পদ বানানোর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপই হলো এই দুটো জিনিসের তফাৎটা ধরতে পারা। একবার শুধু ভেবে দেখুন, টাকা পয়সার ব্যাপারে আমরা যা কিছু জানি বা শিখি তার প্রায় পুরোটাই কোত্থেকে আসে? আমাদের পরিবার থেকে, তাই তো? স্কুল আমাদের হয়তো ভালো চাকরিজীবী হতে শেখায়, কিন্তু টাকা দিয়ে কিভাবে কাজ করাতে হয়, মানে টাকা দিয়ে কিভাবে আরও টাকা বানানো যায়, সেটা কিন্তু শেখায় না। আর এর ফল কি হয়? ওই যে একটা আর্থিক মানসিকতার চক্র, ওটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতেই থাকে। তাহলে প্রশ্ন হল, এই চক্রটা ভাঙা যাবে কিভাবে? লেখক বলছেন, এর জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই, খুব জটিল কোনো ফর্মুলাও লাগবে না, শুধু একটা নিয়ম, মাত্র একটা নিয়ম মেনে চললেই হবে। শুনতে একদম সহজ লাগছে, তাই না? কিন্তু এখানেই তো আসল খেলাটা। বেশিরভাগ মানুষ জীবনভর শুধু টাকার পেছনেই ছুটে যায়, কারণ তারা এই সহজ নিয়মটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে না। তারা আসলে কি করে? তারা সারা জীবন ধরে লায়াবিলিটি কিনে জমায়, আর সেগুলোকে অ্যাসেট ভেবে বিরাট একটা ভুল করে বসে। তো চলুন অ্যাকাউন্টিংয়ের সব কঠিন কঠিন সংজ্ঞা আপাতত ভুলে যাই। আমরা বরং বইটার সেই একদম সহজ কিন্তু দারুণ শক্তিশালী দুটো সংজ্ঞা দেখে নেই। এই দুটো সংজ্ঞা জানলেই দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। ব্যাস, আর কিচ্ছু না, জাস্ট এইটুকু। যে জিনিসটা আপনার পকেটে টাকা এনে দেবে সেটাই অ্যাসেট। যেমন ধরুন কোনো বাড়ি ভাড়া থেকে পাওয়া টাকা বা স্টক থেকে পাওয়া ডিভিডেন্ড। আর উল্টো দিকে যা কিছু আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে সেটাই লায়াবিলিটি। যেমন ধরুন আপনার গাড়ির লোন বা বাড়ির মর্গেজ। এই ছবি দুটো দেখলেই ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, অ্যাসেটের ঘর থেকে টাকাটা আয়ের দিকে যাচ্ছে, মানে এটা আপনার ইনকাম বাড়াচ্ছে। আর লায়াবিলিটির ঘর থেকে টাকাটা সোজা খরচের দিকে যাচ্ছে, মানে এটা আপনার খরচ বাড়িয়েই চলেছে। আর এই সহজ সংজ্ঞার উপর ভিত্তি করেই লেখক ৩ ধরনের মানুষের আর্থিক জীবনের গল্প বলেছেন। মজার ব্যাপার হলো, আমাদের নিজেদের ক্যাশ ফ্লো প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে আমরা আসলে এই ৩টে গল্পের মধ্যে কোনটার অংশ। প্রথমেই আসি একজন গরিব মানুষের গল্পে। এখানে কি হয়? চাকরি থেকে যে আয়টা আসে সেটা সরাসরি চলে যায় বাসা ভাড়া, খাওয়া দাওয়া, যাতায়াত, মানে একদম বেসিক সব খরচে। মাস শেষে হাতে আর কিছুই থাকে না। এটাকেই লেখক বলেছেন র্যাট রেস বা ইঁদুর দৌড়। মানে আপনি দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু দিন শেষে আবার সেই আগের জায়গাতেই ফিরে আসছেন। এবার আসি মধ্যবিত্তের গল্পে। এখানে ব্যাপারটা একটু আলাদা। আয় হয়তো বেশি, কিন্তু সেই বাড়তি টাকাটা কোথায় যায়? যায় বড় বড় লায়াবিলিটি কিনতে, যেমন একটা সুন্দর গাড়ি, আরও বড় একটা বাড়ি, ক্রেডিট কার্ডের বিল মেটাতে। ফলে হয় কি, স্যালারি বাড়ার সাথে সাথে খরচের বোঝাও পাল্লা দিয়ে বাড়ে, আর তারা ঋণের একটা দুষ্ট চক্রে আটকে পড়ে। কিন্তু ধনীদের গল্পটা, ওটা একদমই অন্যরকম। তারা তাদের আয় দিয়ে সবার আগে অ্যাসেট কেনেন, স্টক, বন্ড, রিয়েল এস্টেট, এইসব। আর এই অ্যাসেটগুলোই তখন তাদের জন্য আরও বেশি টাকা আয় করতে শুরু করে। ব্যাপারটা এমন যে তাদের টাকা কামানোর মেশিনটা তারা নিজেরা চালান না, তাদের অ্যাসেটগুলোই তাদের হয়ে চালায়। এবার চলুন বইটার সবচেয়ে বিতর্কিত আর আলোড়ন ফেলা আইডিয়াটার দিকে যাই। এমন একটা ধারণা যে আমাদের বহুদিনের পুরনো একটা বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেবে। আমরা ছোটবেলা থেকে কি শুনে এসছি যে নিজের একটা বাড়ি থাকা মানে জীবনের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ। কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাডের ওই সহজ ক্যাশ ফ্লোর সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে যে বাড়িতে আমরা নিজে থাকি সেটা আসলে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট নয়, বরং সবচেয়ে বড় লায়াবিলিটি। কারণটা কিন্তু খুবই সহজ। আপনার নিজের বাড়িটা কি আপনার পকেটে কোনো টাকা ঢোকায়? না, বরং প্রতি মাসে মর্টগেজ, ট্যাক্স, ইন্স্যুরেন্স আর মেরামতের নামে আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। শুধু তাই না, আরও একটা বড় ব্যাপার আছে। এই বাড়ির পেছনে যে বিশাল পরিমাণ টাকাটা আটকে থাকে, সেই টাকাটা যদি অন্য কোনো আয় উৎপাদনকারী অ্যাসেটে ইনভেস্ট করা যেত, তাহলে সেটাই তো আপনার জন্য আরও টাকা আয় করতে পারত, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে, ধনী হওয়ার আসল পথটা কি? লেখকের মতে কাজটা খুবই সোজা। লায়াবিলিটি কেনা বন্ধ করতে হবে আর শুধু একটা দিকে মনোযোগ দিতে হবে। এর মানে কিন্তু এই না যে কালকেই চাকরি ছেড়ে দিতে হবে, একদমই না। আপনার পেশা বা চাকরিটা হলো আপনার ইনকামের সোর্স, কিন্তু তার পাশাপাশি আপনার আসল ব্যবসাটা হবে আপনার অ্যাসেট কলামকে শক্তিশালী করা। মানে এমন সব জিনিস কেনা
যা আপনার জন্যে কাজ করবে আর আপনার পকেটে টাকা এনে দেবে। পুরো পার্থক্যটাই আসলে মানসিকতার। যেমন ধরুন, মধ্যবিত্তরা হয়তো বোনাস পেয়েই একটা দামি ফোন বা গাড়ি কিনে ফেলে, কিন্তু ধনীরা কি করে? তারা প্রথমে ওই টাকাটা দিয়ে অ্যাসেট কেনে, এরপর সেই অ্যাসেট থেকে যে আয় হয় সেই টাকা দিয়ে তারা লাক্সারি বা বিলাসিতা করে। অর্থাৎ তারা নিজেদের গায়ের ঘাম ঝরানো টাকা দিয়ে নয়, বরং তাদের সম্পদের টাকা দিয়ে বিলাসিতা করে। তো দিনের শেষে মূল প্রশ্নটা কিন্তু এটাই, আমাদের ব্যাংক স্টেটমেন্ট শুধু কয়েকটা সংখ্যার যোগবিয়োগ নয়, ওটা আসলে আমাদের আর্থিক জীবনের একটা গল্প বলে। ভাবুন তো, আপনার ক্যাশফ্লোর গল্পটা কি? আপনার টাকা কি আপনার জন্য আরও টাকা তৈরি করছে, নাকি আপনাকে ঋণের জালে আরও জড়িয়ে ফেলছে? নিজের গল্পটা একবার বুঝতে পারলেই কিন্তু সেটাকে বদলে ফেলার প্রথম ধাপটা নেওয়া হয়ে যাবে।